আচ্ছা শোন, আগের দিন আমরা হুন্ডের নীতি দেখছিলাম। লাস্ট হুন্ডের নীতির কয়েকটা ছোট ছোট ইলেকট্রন বিন্যাস করছিলাম। আজকে বলছিলাম যে আরো কয়েকটা হুন্ডের নীতির ইলেকট্রন বিন্যাস দেখায় তারপর আমরা সামনে যাব। তো আমি হুন্ডের নীতি অনুযায়ী বা বক্স পদ্ধতি যেটাকে বলে সে অনুযায়ী আরো কয়েকটা ইলেকট্রন বিন্যাস দেখাই, তারপরে আবার পরের টপিকে যাচ্ছি। তো হুন্ডের নীতির মাধ্যমে কয়েকটা ইলেকট্রন বিন্যাস, এগুলা এমনিতেও খ নাম্বারে বলতে পারে, বা কখনো কখনো কোশ্চেনের অ্যান্সার করতে গিয়ে, বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার করতে গিয়ে আমাদের ওই ইলেকট্রন বিন্যাসটা ওভাবে দেখাইতে হইতে পারে। তো ধর আজকে আরো কয়েকটা তো হুন্ডের নীতি অনুসারে অনুসারে ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস বা এটাকে বক্স পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস বলা হয়। হ্যাঁ, বক্স পদ্ধতি বা কখনো সারি পদ্ধতিও বলে। সারি, আরেকটা সিঁড়ি পদ্ধতিও আছে। তো আগের দিন অক্সিজেন নাইট্রোজেন এরকম দেখছিলাম, আজকে একটু উম, বেশি পরিমাণে ইলেকট্রন আছে এরকম কিছু দেখাই, যেমন স্ক্যান্ডিনিয়াম 21। স্ক্যান্ডিনিয়াম 21 নর্মাল এটার ইলেকট্রন বিন্যাস করলে এরকম আসে: 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, এই পর্যন্ত হচ্ছে 18টা। তারপর এই 3d ফাঁকা 4s, 4s এ যাবে দুইটা, 3d তে একটা, এই 20 আর 21। তো এটা হচ্ছে নর্মাল পদ্ধতি। এখন আমরা হুন্ডের নিয়মে যদি এটার ইলেকট্রন বিন্যাস করি তাহলে কিরকম হবে সেটা একটু দেখাই। প্রথমে হচ্ছে, হ্যাঁ ভাই বল। তো হুন্ডের নিয়মে যদি ইলেকট্রন বিন্যাস করি ফার্স্টে স্ক্যান্ডিনিয়ামের, আচ্ছা এইখান থেকে শুরু করি। স্ক্যান্ডিনিয়াম 21 প্রথমে হচ্ছে অনেস, এই অনেসের জন্য একটা বক্স, এটার মধ্যে দুইটা ইলেকট্রন। আচ্ছা দুইটা ইলেকট্রন অনেস। 2s এর মধ্যে দুইটা ইলেকট্রন, 2s এর জন্য একটা বক্স, মাঝখানে গ্যাপ থাকবে 2s, এটার মধ্যে দুইটা ইলেকট্রন। আর অবশ্যই ইলেকট্রন দেওয়ার সময় এরকম অর্ধেক অ্যারো দিতে হবে। 2p6, আমরা জানি পি এর 3টা অরবিটাল থাকে, এই পুরাটা হচ্ছে 2p, এই পুরাটা হচ্ছে 2p, এটা 2px, 2py, 2pz। তো এটার মধ্যে প্রথমে একটা একটা করে দিতে হয় এরকম, তারপরে আবার প্রথম থেকে আসতে হয়। তো এমনি নর্মাল 6টা আছে যেহেতু প্রত্যেকটায় দুইটা দুইটা করে থাকবে, এরকম একটা অবস্থা। ওকে, তারপর হচ্ছে 3s, তাহলে এই যে 3s সেটা আঁকতেছি। 3s এস এর আবার একটা ঘর, 3s এটাই দুইটা আঁকলাম। আর 3p, পি এর আবার 3টা ভাগ, তো 3p, এখানে আবার 6টা ইলেকট্রন, একটা একটা একটা, আবার এই 6টা। এবার আসি 3d, 3ডির মধ্যে 5টা ভাগ, আমাদের 5টাই দেখাইতে হবে। 3ডির মধ্যে 5টা ভাগ থাকে, এটা হচ্ছে 3d, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, 5টা ঘর থাকে 3ডির। এই যে ডিএক্স ওয়াই ডিওয়াই জেড ডি জেড এক্স, ডিএক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর ডি জেড স্কোয়ার। তো এখানে একটা ইলেকট্রন আছে, একটাকে এই প্রথমটায় দিয়ে রাখলাম। অবশ্য যখন এই যে আর সব অরবিটাল যখন ফাঁকা, যেহেতু আমরা বলছি যে এই অরবিটালগুলোর মধ্যে শক্তির কোনো তফাৎ নাই বা পার্থক্য নাই, এই কারণে এই ইলেকট্রনটা চাইলে এই ঘরেও থাকতে পারে, মানে সব জায়গায় এসে যাওয়া আসা করতে পারবে, কারণ এখান থেকে এখানে যাইতে কোনো আলাদা শক্তি লাগে না। তবে আমরা সব সময় প্রথম থেকেই শুরু করব। আচ্ছা, এখন পরে হচ্ছে 4s, এস এর আবার একটা ঘর, তো এটা হচ্ছে 4s, এই 4s এর মধ্যে দুইটা ইলেকট্রন আছে, এই দুইটা ইলেকট্রন, এই এটা হচ্ছে স্ক্যান্ডিনিয়ামের। সবাই বুঝছিস কিনা বলিস। আর তোরা একটু গল্প টল্প করিস, নাহলে তো তোরা ওই অন্য ব্যাচের ভিডিও গুলা দেখিস আমার, ওখানে কি পরিমাণ হাসাহাসি হয়, মজা হয়, তোরা কোনো কথা কস না, চুপচাপ থাকিস। তুই আর যাই হোক মাসুম বাচ্চা না, এটা আমি বিশ্বাস করি না। হ্যাঁ হাসবো তো, তোদের তো
হ্যাঁ হ্যাঁ বল। হ্যাঁ 3p6। হ্যাঁ 3d1। এখন তোরা কিছু মানে ওরা যে পরিমাণ ফান করে, তোদের ব্যাচে এনায়েত একটু কথাবার্তা বলে, আমি মাঝে মাঝে বলতে চাই কিন্তু আর নেট প্রবলেম করে। তারপর ওইদিকে ওই যে সিফা তো মাঝে মাঝে বলে দু একটা। হুম, হ্যাঁ বল বল। বানা বানা না করছে কে? আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে এই শোন, তাইলে এভাবে আমরা এই সবার এটা তোলা হয়েছে, অর্থি তুলসিস? ওকে। এই সাদিয়া তোলা হয়েছে তোর? তো তুলস না কেন, নাকি তোলা আছে? কোনটা? আচ্ছা আচ্ছা, লেখ তুই লেখ লেখ। আচ্ছা, এরপর এই যে স্ক্যান্ডিনিয়ামের পরে আমরা আরেকটা ইলেকট্রন বিন্যাস দেখি। ধর ক্রোমিয়াম, ক্রোমিয়ামের ছিল ব্যতিক্রম, যে ক্রোমিয়ামটা লিখি। তো আমার এখন একটা সুবিধা, আমার বারবার আঁকা লাগবে না, এই একটার মধ্যেই আমি বারবার কেটে ঠিকঠাক করে ফেলতে পারবো। তো তোদের একটু কষ্ট করে লেখা লাগবে, তবে আমি টাইম দেবো, সমস্যা নেই। ক্রোমিয়াম 24, ক্রোমিয়াম 24। ইলেকট্রন বিন্যাসটা কেমন ছিল? এই পর্যন্ত হচ্ছে 18টা, এইখানে 19টা 20টা, এইখানে নর্মালি 24 হওয়ার কথা, কিন্তু ক্রোমিয়ামের একটা ব্যতিক্রম ছিল, আমরা জানি যে এইখানে 5 হয়ে যাইতো, 3d5 হয়ে যাইতো, আর এটা 4s1 হইতো। ক্রোমিয়ামের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস ছিল। তো তাই যদি হয় তাহলে এই 1s2 সেম থাকবে, 2s2 সেম থাকবে, 2p6 সেম, 3s2 সেম, 3p6 সেম। 3ডির মধ্যে পাঁচটা, পাঁচটা কিভাবে দিতে হবে? একটা একটা করে, ফার্স্টে একটা একটা করে। তো এই যে এইখানে একটা ছিল, একটা, এই পাঁচটা। আর এই যে 4s1, সেই 4s1 এই একটা। এবং অবশ্যই এইসব ক্ষেত্রে যে যেগুলা বিজোড় অবস্থায় আছে তাদের সবার অ্যারোটা একই দিকে হবে। যারা বেজোড় অবস্থায় আছে তাদের সবার অ্যারোটা একই দিকে হবে। এই সবার লেখা হয়েছে? অবশ্য এত তাড়াতাড়ি লেখা হওয়ার কথা না। লেখ লেখ। না না, এগুলা লিখতে হয় না। যদি তুই ইসের এই যে হুন্ডের পদ্ধতি ইলেকট্রন বিন্যাস করিস, এগুলার উপর এগুলার সাথে আবার 1s2 2s2 এগুলা লিখবি না। কয়টা ইলেকট্রন আছে এটা তুই বক্সের মধ্যেই দেখাচ্ছিস। ওকে। ওকে ওকে, গল্প করব, কিন্তু কথা হচ্ছে ওই যে পরের ব্যাচ চলে আসে, তো এটা হচ্ছে ঝামেলা। আচ্ছা, ক্লাস শেষ করলে গল্প করব, সমস্যা নেই। আচ্ছা এই শোন, তাইলে আমরা আহ, এই এই পদ্ধতি তাইলে ইলেকট্রন বিন্যাসগুলো পারবি না সব, যেটাই আসুক? আচ্ছা, একইভাবে কপারেরটা দেখায় শেষ করতেছি। কপারের হচ্ছে 29, সেটাও ব্যতিক্রম ছিল। কপার 29, এটাও ব্যতিক্রম ছিল। এটাই চেঞ্জ হইতো কোথায়? এটা 4s1 হইতো, আর এটা 3d10 হইতো। 4s1 আর 3d10 হইতো। তো এটা হচ্ছে কপার 29। এখানে কি অবস্থা হবে? এই 3d10, সো এটা এই 3d10 4s1 এরকম হবে। ওকে। তো আশা করি এগুলা পারবি তোরা। আমরা এবার একটা ইয়া পড়তেছি, সেটা হচ্ছে যে কোনো একটা অরবিটাল এক্সিস্ট করে কিনা, অরবিটাল সম্ভব কিনা, সেটা জাজ করার জন্য আমাদের ওয়ে আছে। তো আমরা সেটা বের করতে পারবো যে এই অরবিটালটা আসলে হবে কিনা। তো এই টাইপের কিছু কোশ্চেন আসবে খ নাম্বারের জন্য, সেটা হচ্ছে অরবিটালের
সম্ভাব্যতা যাচাই, বলবে যে এই অরবিটাল সম্ভব কিনা দেখাও। তো আমরা ওরকম কিছু কোশ্চেন পড়তেছি, এটা মুছলাম। তো ধর অরবিটালের সম্ভাব্যতা যাচাই, অরবিটালের, হ্যাঁ পাঁচটা ইলেকট্রন, ধর 3d1 থাকুক 3d2 থাকুক, 3d1 এটা যদি থাকে তবুও তার 5টা ঘরই করতে হবে, কারণ 3d তে 5টা ঘর, ওই একটা ইলেকট্রন একটা ঘরে দেখাবো, ফিল আপ করবি একটা। অরবিটালের সম্ভাব্যতা যাচাই, সম্ভাব্যতা, ধর আমরা তো জানি যে 3s 3p 3d আছে, 3f নাই, বা 2s 2p আছে, 2d নাই। তো এগুলো তো আমরা ওই দেখে আসছি আগে, ওভাবে যদি আমার নাও জানা থাকে যে আছে কি নাই, সেটা আমরা কিভাবে বের করতে পারি? ধর আমাকে বললো এই কয়েকটা অরবিটাল, বললো যে 2d অরবিটাল সম্ভব কিনা, এটা হবে কিনা, আমরা জানি যে এটা হয় না, তো হবে কিনা সেটা বের করতে বললো। তাহলে আমাদের নিয়মটা কি? এখানে সামনে 2 যে সংখ্যাটা, এই সংখ্যাটা হচ্ছে n এর মান। তো আমরা এই 2d অরবিটালের জন্য n ইকুয়ালস টু হচ্ছে 2, 2d অরবিটালের জন্য n ইকুয়ালস টু 2, এটা সম্ভব কিনা আমরা এটা দেখতে যাচ্ছি। তো আমরা জানি n এর মান যত হইতো l এর মান ঠিক ততগুলা হইতো, আই মিন l এর মান 0 থেকে শুরু হয়ে n-1 পর্যন্ত হইতো। তাহলে আমরা লিখবো যে n ইকুয়ালস টু 2 এর জন্য, সুতরাং l ইকুয়ালস টু কত কত আসবে, l ইকুয়ালস টু আসবে 0 আর 1। তাহলে আমাদের কোশ্চেনের অ্যান্সারটা হবে এরকম যে এখানে n ইকুয়ালস টু 2, সুতরাং l ইকুয়ালস টু 0 আর 1। ওকে, তাহলে এখন যেহেতু যেহেতু ডি অরবিটালের জন্য, ডি অরবিটালের জন্য এল ইকুয়ালস টু হওয়া লাগে 2, আমরা পরে আসছিলাম এল ইকুয়ালস টু 2 হতে হয়। তাহলে আমরা দেখতেই পারতেছি যে n ইকুয়ালস টু 2 এর জন্য এল এর মান 2 আসতেছে না, 1 পর্যন্ত আসতেছে, সুতরাং এই 2d অরবিটাল সম্ভব না, আই মিন n ইকুয়ালস টু 2 এর জন্য, সুতরাং 2d অরবিটাল। ওয়ালাইকুম আসসালাম রূপম, এত দেরি করলি কেন? আচ্ছা ওকে, দেখ এরকম করে, এই দেখ, তাহলে এইভাবে আমরা বের করতে পারবো যে, আচ্ছা আচ্ছা বাদ দে, এভাবে আমরা বের করতে পারবো যে অরবিটাল সম্ভব কিনা। যেমন 2d-র জন্য n ইকুয়ালস টু 2, কোত্থেকে পাইলাম এটা? এই যে সামনের সংখ্যাটা। আবার n ইকুয়ালস টু 2 হইলে আমরা জানি l এর মান দুইটা, 0 থেকে শুরু হয়, n এর যে মান তার আগে এসে শেষ হয়, মানে 0 আর 1। তো এখন আবার আমরা এটাই আসি যে d অরবিটাল হওয়ার জন্য আমরা জানি l ইকুয়ালস টু 2 হওয়া লাগতো, l ইকুয়ালস টু 0 হইলে s হইতো, l ইকুয়ালস টু 1 হইলে p হইতো, l ইকুয়ালস টু 2 হইলে d হইতো, 3 হইলে f হইতো। তাইলে যেহেতু l ইকুয়ালস টু 2 হইতে হবে, কিন্তু n এর মান 2 হইলে l এর মান তো আসতেছেই 1 পর্যন্ত, 2 হওয়া পসিবল না, তার মানে 2d অরবিটালটা এক্সিস্ট করে না, বা এটা সম্ভব না। এটা সবার লেখা হয়েছে? আচ্ছা আচ্ছা, পরে আরেকটা দেখাচ্ছি, আরেকটা দেখাচ্ছি, আগে বল এটা হয়েছে কিনা, এটা হয়েছে? আচ্ছা, তাহলে এবার আরেকটা দেখাই, যে আমাকে বললো 1p অরবিটাল সম্ভব কিনা। আমরা জানি যে 1s হয়, 1p হয় না, 1p অরবিটাল সম্ভব কিনা এটা দেখাতে বলবো। তো আমরা আবার আসি, প্রথমে 1, এটা হচ্ছে n এর মান, তাহলে n ইকুয়ালস টু এখানে 1, এখানে n ইকুয়ালস টু 1। তাহলে সুতরাং l এর মান কত হবে? l এর মান 0 থেকে শুরু হইতো, আর n এর ঠিক আগের মানে এসে শেষ হইতো, তাহলে এই যে 0ই হবে শুধু। ওকে, তাহলে এখন এখানে p অরবিটাল আছে, যেহেতু p অরবিটালের জন্য আমরা জানি যে এটা আমরা পড়ে আসছিলাম যে l ইকুয়ালস টু 0 হইলে সেটা আমরা s অরবিটাল বলি, 1 হইলে p বলি, 2 হইলে d বলি, 3 হইলে f বলি, এরকম এটা আমাদের ছিল আগে।
তাহলে এখানে যেহেতু পি অরবিটালের জন্য এল এর মান হইতে হবে 1, আর এখানে যেহেতু এল এর মান 0 পর্যন্তই আছে, তার মানে 1 নাম্বার স্তরে বা 1 নাম্বার শেলে বা 1 নাম্বার অরবিটে পি অরবিটাল বলে কিছু নেই, মানে 1p অরবিটাল সম্ভব না, 1p অরবিটাল সম্ভব না। এবার কি একটু বুঝে গেছিস জিনিয়া? ওকে, এরকম আরো কয়েকটা দেখাচ্ছি। তাহলে এখন ধর 3f, এটা সম্ভব কিনা? 3f এটা সম্ভব কিনা, তো আবার আমরা বের করি n = 3, তাহলে l এর মান হবে 0 1 2 পর্যন্ত, 3 এর আগ পর্যন্ত। আর আমরা জানি f অরবিটাল হওয়ার জন্য 3 হওয়া লাগে, যেহেতু f অরবিটালের জন্য l = 3 হইতে হয়, যেহেতু এখানে l এর মান 3 নাই, সুতরাং 3f অরবিটাল সম্ভব না, 3f অরবিটাল সম্ভব না। তো এরকম একটা সম্ভব, এরকম একটা দেখি, যে ধর বললো আমাদের 4d অরবিটাল সম্ভব কিনা, 4d অরবিটাল সম্ভব কিনা। তো আমাদের বললো 4d এই অরবিটাল সম্ভব কিনা। তাহলে আবার আমরা n = লিখবো 4, তাহলে l এর মান হবে 0 1 2 3 পর্যন্ত, 4 এর আগ পর্যন্ত। আর যেহেতু d অরবিটালের জন্য l = হওয়া লাগে 2, আর এখানে l এর মান 2 আছে, তার মানে 4d অরবিটাল সম্ভব, 4d অরবিটাল সম্ভব। এভাবে আমরা বুঝে যাব যে কোন অরবিটালটা এক্সিস্ট করতেছে অ্যাকচুয়ালি। সবাই বুঝছিস কিনা? আরে রূপম, তুই কথা বললে তো শুধু পিয়ানোই শোনা যায়। না, মানে ব্যাপার হচ্ছে এই যে এল এর মান 0 হইলে এস বুঝি, 1 হইলে পি, 2 হইলে ডি, আর এগুলা পূর্ণ সংখ্যাই হবে, এগুলা কমপক্ষে বেশি এরকম করে বলা যাবে না। এল এর মান এক্স্যাক্টলি 2ই হইতে হবে ওই ডি অরবিটাল হওয়ার জন্য। ওকে, হ্যাঁ, এবার আমাদের পরের যে টপিক সেটাই চলে যাচ্ছি আমরা, আইসোটোপ। এখন আমরা একটু আইসোটোপ নিয়ে পড়াশোনা করব। মুসলাম, এটা মুছবো? হয়েছে না সবার? এই যে কেউ কথা কয় না এখন। ওকে, আইসোটোপ। আইসোটোপ, আইসো মানে হচ্ছে একই, আর টপ মানে হচ্ছে পজিশন, মানে অবস্থান। তার মানে আইসোটোপ মানে একই অবস্থান, মানে পর্যায় সারণীতে একই অবস্থান এরকম পরমাণু, যাদের একই অবস্থান, মানে পর্যায় সারণীতে অ্যাকচুয়ালি প্রোটন সংখ্যা দিয়েই তো পর্যায় সারণীতে অবস্থানটা হয়েছে, বা পারমাণবিক সংখ্যা যেটাকে বলি আমরা। তো দুইটা পরমাণুর পারমাণবিক সংখ্যা এখানে সেম হবে, বা প্রোটন সংখ্যা সেম হবে, কিন্তু ভর সংখ্যা ভিন্ন হবে। এরকম হইলে তখন তাদেরকে আমরা পরস্পর, আইসোটোপ হচ্ছে একই প্রোটন সংখ্যা কিন্তু ভিন্ন ভর বিশিষ্ট পরমাণু সমূহকে পরস্পরের আইসোটোপ বলে। তো আইসোটোপ কি জিনিস? একই প্রোটন সংখ্যা কিন্তু ভিন্ন ভর বিশিষ্ট পরমাণু সমূহকে পরস্পরের আইসোটোপ বলে। আচ্ছা, আমি লেখার সময় যদি কোথাও ভুল করি তোরা কিন্তু আবার আমাকে বলে দিবি, নাহলে এটা ভিডিওতে যখন চলে যায় ওই ভুলগুলা থাকলে ওটা অড দেখায় আর কি, খেয়াল থাকে না আমার অনেক সময়। ওকে, আচ্ছা, পরমাণু সমূহকে পরস্পরের আইসোটোপ বলে। তো এখন এই যে এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে প্রোটন সংখ্যা একই, প্রোটন সংখ্যা একই হওয়া মানে তারা একই মৌলের পরমাণু। যেমন ধর কার্বন, কার্বনের প্রোটন সংখ্যা হচ্ছে 6টা। তো কার্বনের এরকম 2টা আমি মানে পাওয়া যায় আইসোটোপ।
একটা হচ্ছে যার ভর সংখ্যা 12, আর আরেকটাই হচ্ছে ভর সংখ্যা 14। তার মানে দুইটার মধ্যেই প্রোটন সংখ্যা সেম, এই জন্য তারা একই মৌলের হবে, কিন্তু তাদের ভর সংখ্যা ভিন্ন। একটায় 12 ভর সংখ্যা, আর একটাই হচ্ছে ভর সংখ্যা 14। তো আবার আমরা জানি ভর সংখ্যা কি ছিল, ভর সংখ্যা ছিল নিউক্লিয়াসের মধ্যে কতগুলা প্রোটন আছে আর কতগুলা নিউট্রন আছে তার মোট সংখ্যা। তাহলে এইখানে যেহেতু কার্বনের প্রোটন সংখ্যা 6, তাহলে 12 থেকে 6 বাদ দিলে নিউট্রন সংখ্যা পাবো, তার মানে এখানে নিউট্রন সংখ্যা 6। তার মানে এই কার্বনের নিউক্লিয়াসটায়, এই পরমাণু নিউক্লিয়াসটায় 6টা প্রোটন আছে আর 6টা নিউট্রন আছে। এখানে নিউক্লিয়াসটা আঁকি, এরকম 6টা প্রোটন আর 6টা নিউট্রন আছে। আর এই কার্বনের নিউক্লিয়াসটায় 6টা প্রোটন আর 8টা নিউট্রন আছে। 6টা প্রোটন আর 8টা নিউট্রন আছে। তার মানে দুইটা ভর সংখ্যা ভিন্ন হয়ে গেছে, এখানে 6 6 12 আর এখানে 6 আর 8 14। কিন্তু তাদের পারমাণবিক সংখ্যা একই, মানে তারা একই মৌলের পরমাণু, প্রোটন সংখ্যা একই, এদেরকে আমরা পরস্পরের আইসোটোপ বলবো। তো আইসোটোপের তার মানে নিউট্রন সংখ্যা ভিন্ন হচ্ছে, সো এখানে লিখে রাখতে পারিস নোট আকারে যে আইসোটোপের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা ভিন্ন হবে। আচ্ছা, আরো একটা ব্যাপার, যেহেতু তারা একই মৌলের আইসোটোপ মানে একই পরমাণু, এই কারণে এদের রাসায়নিক ধর্ম একই হবে, মানে এরা বিক্রিয়াটা একই দিবে, কিছু ভৌত ধর্ম মানে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এইসব জিনিস সামান্য চেঞ্জ হইতে পারে। তার মানে এদের রাসায়নিক ধর্ম একই রকম, বাট কিছু ভৌত ধর্ম ভিন্ন। এটা একটু নোট আকারে লিখে রাখতে পারিস, নোট আকারে লিখে রাখতে পারিস। এদের রাসায়নিক ধর্ম একই, তবে কিছু ভৌত ধর্ম ভিন্ন। এই নোটটা লিখে রাখতে পারিস। আচ্ছা, এখন এই যে এই আইসোটোপগুলা কিছু প্রকৃতিতে পাওয়া যায়, আবার কিছু আমরা কৃত্রিমভাবে ল্যাবে তৈরি করছি। তো প্রকৃতিতে যেগুলা পাওয়া যায় সেগুলোকে আমরা প্রাকৃতিক আইসোটোপ বলি, আর হচ্ছে যেগুলো আমরা ওই ল্যাবে তৈরি করছি সেগুলোকে আমরা কৃত্রিম আইসোটোপ বলি। তো এরকম এক এক পরমাণুর এক এক সংখ্যায় আইসোটোপ পাওয়া যায়। তো আমরা কিছু কমন গুলা নিয়ে এখানে কথাবার্তা বলবো। যেমন হাইড্রোজেনের মোট 7টা আইসোটোপ পাওয়া যায়, আমি লিখতেছি সবগুলা। মুছবো? ওকে, সেটাই তো বললাম যে প্রাকৃতিকও হইতে পারে, ল্যাবেও তৈরি করতে পারে আইসোটোপ। তো এই ধর এখানে, আচ্ছা আমাদের মিটিং এর আর কতক্ষণ আছে একটু দেখি তো। আচ্ছা, তোরা আবার জয়েন দিবি নাকি? 47 মিনিট হয়ে গেছে প্রায়, অফ হয়ে যাবে হয়তো। আবার জয়েন দে, আবার আবার একটু জয়েন দে। হুম, নাকি থাকবে? জয়েন দে, আমি একটু মিটিং এন্ড করি, তোরা আবার জয়েন দে। ওকে, তাহলে আমাদের হাইড্রোজেনের যে আইসোটোপ, এই যে হাইড্রোজেনের আইসোটোপ, এরাও মানে দুইটা টাইপের, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে কৃত্রিম। আর একটা হচ্ছে কৃত্রিম। তো প্রাকৃতিক আছে হচ্ছে তিনটা কি কি? একটা হচ্ছে হাইড্রোজেন, সবগুলাই কিন্তু প্রোটন সংখ্যা সেম। এই এটার প্রোটন সংখ্যা একটা, আর এটার কোনো নিউট্রন নাই, নিউট্রন সংখ্যা 0। তার মানে নিউক্লিয়াসের মধ্যে একটা প্রোটন আছে আর একটা কোনো নিউট্রন নাই, মানে নিউক্লিয়াসটা এই পাশে আঁকতেছি। এটা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে শুধুমাত্র একটা প্রোটন আছে। তো এইটার ভর সংখ্যা হচ্ছে 1, কারণ প্রোটন আর নিউট্রনের মোট সংখ্যা ছিল 1, এর কোনো নিউট্রন নাই। আরেকটা হচ্ছে এরকম H1, এটার একটা নিউট্রন আছে, সো এর ভর সংখ্যা 2 হয়ে যায়। এই নিউক্লিয়াসটা পাশে আঁকতেছি, এর একটা প্রোটন আছে, একটা নিউট্রন আছে, এরকম একটা
আর একটা হচ্ছে H, প্রোটন সংখ্যা একটা, নিউট্রন দুইটা আছে, এজন্য এর ভর সংখ্যা হচ্ছে 3, একটা প্রোটন দুইটা নিউট্রন। এগুলোর আবার আলাদা করে নাম আছে, একটু বলতেছি আমি। এইটাকে প্রোটিয়াম বলে, এটাকে প্রোটিয়াম বলে, এটার নাম হচ্ছে প্রোটিয়াম। প্রোটিয়াম, হাইড্রোজেন বা প্রোটিয়াম, আমরা যে নর্মাল হাইড্রোজেন বুঝি এটাই বুঝি। আর এটা হচ্ছে ডিউটেরিয়াম, ডিউ ডিউটেরিয়াম। এটাকে কখনো কখনো এভাবেও দেখানো হয়, এটাকে কখনো কখনো এভাবেও দেখানো হয়, ডি দিয়েও দেখানো হয়, ডি এভাবেও দেখানো হয়। ওকে, আর এটা হচ্ছে ট্রিটিয়াম, ট্রিটিয়াম। এটাকে কখনো কখনো টি দিয়েও দেখানো হয়, টি 1 3। তো হাইড্রোজেন, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম এরা প্রকৃতিতে পাওয়া যায়, এরা প্রাকৃতিক আইসোটোপ। আর কিছু কৃত্রিম যেগুলো ল্যাবে বানানো সম্ভব হয়েছে সেগুলো হচ্ছে এই জাস্ট পরের গুলো আর কি। H1 উপরে হচ্ছে 4, এরকম H1 উপরে হচ্ছে 5, H1 উপরে 6, আর হচ্ছে H1 উপরে 7। এই এদের প্রোটন সংখ্যা একটা, নিউট্রন তিনটা, প্রোটন সংখ্যা একটা, নিউট্রন চারটা, প্রোটন সংখ্যা একটা, নিউট্রন পাঁচটা, প্রোটন সংখ্যা একটা, নিউট্রন ছয়টা। তো এইরকম 7টা টোটাল আইসোটোপ পাওয়া গেছে। আচ্ছা, আরো কয়েকটা এরকম বলে দিচ্ছি, ধর ইসের ক্লোরিনের 2টা আইসোটোপ পাওয়া যায়। দরকার নাই, আমরা বেশি ইউজ করি এগুলা, বা এগুলা আমাদের ইউজ হয় বেশি। আচ্ছা, এই এখন আমাদের ওই ইসের ক্লোরিন ক্লোরিনের এরকম কিছু আইসোটোপ আছে, ওগুলো একটু দেখাচ্ছি। ক্লোরিনের 2টা আইসোটোপ পাওয়া যায় প্রকৃতিতে, এটা মুছলাম। ক্লোরিনের 2টা আইসোটোপ পাওয়া যায়, সেটা হচ্ছে ক্লোরিনের আইসোটোপ 2টা, একটা হচ্ছে ক্লোরিন 17, এটা হচ্ছে 35, এটা হচ্ছে ক্লোরিন 17, আর এটা হচ্ছে 37। ওকে, এই ক্ষেত্রে প্রোটন আছে 17টা, আর নিউট্রন আছে 18টা। না, ক্লোরিনের প্রাকৃতিক, এই 2টাই ক্লোরিনের প্রাকৃতিক। আচ্ছা, এরকম এইখানে 17টা প্রোটন আছে এর নিউক্লিয়াসে, এটা কিন্তু নিউক্লিয়াস আঁকতেছি। আর নিউট্রন আছে হচ্ছে 20টা। এটা হচ্ছে ক্লোরিনের আইসোটোপ। এরকম কপারের আছে, কপারের একটা আছে হচ্ছে 29 আর 63, আর একটা হচ্ছে 29 আর 65। তো এইটার নিউক্লিয়াসে এটার নিউক্লিয়াসে 29টা প্রোটন, আর নিউট্রন তাহলে কতগুলা? 63 মাইনাস 29, 34টা, 34টা নিউট্রন। আর এটার 29টা প্রোটন, আর হচ্ছে নিউট্রন 36টা আর কি, 36টা নিউট্রন। এই এরকম কয়েকটা আইসোটোপ পাওয়া যায় প্রকৃতিতে। আরো আছে, কার্বনের ওই যে বললাম C14, আর হচ্ছে C12, আরো অনেক আইসোটোপ আছে, তবে পরীক্ষা কোশ্চেনে এগুলা কমন আর কি, এই জন্য আমি কয়েকটা বলে দিলাম একটু। আচ্ছা, এই পর্যন্ত হয়েছে সবার? ওকে, তোদের কি বোরিং লাগতেছে? আমি কি আগাবো, আরো সমস্যা আছে? আচ্ছা,
ওকে, তারপরের জিনিসটাই চলে আসতেছি, সেটা হচ্ছে পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর। আমরা প্রথমেই ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন নিয়ে পড়ার সময় তখন আপেক্ষিক ভরের সাথে পরিচিত হয়েছিলাম, যে যখন কোনো একটা জিনিসের ভর অনেক অড সংখ্যা হয়ে যায়, অনেক ছোট কোনো সংখ্যা হয়ে যায়, সেটাকে হ্যান্ডেল করা, সেটাকে লেখা বলা যখন কষ্ট বা একটা ঝামেলার হয়ে যায়, তখন আমরা সেটাকে কোনো একটার সাথে তুলনা করে তার সহজ প্রকাশযোগ্য একটা ডিজিট নিয়ে আসি, ওটাকে আমরা আপেক্ষিক ভর বলছিলাম। তো এরকম পরমাণুর ভর, এক্সাক্ট ভর অনেক মানে আর কি ছোট ডিজিট, সেটাকে বলা লেখা এটা একটা প্রবলেম। তো পরমাণুগুলোকেও এই জন্য কোনো একটা রেফারেন্সের ভরের সাথে তুলনা করে ভর মাপা হয়েছে, এটাকে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর বলি। তো আমি একটু লিখতেছি। আপেক্ষিক ভরের ব্যাপারটা কি ছিল, যে উপরে থাকতো প্রকৃত ভর, নিচে থাকতো রেফারেন্সের ভর। তো আমরা যে পরমাণুর ভর নির্ণয় করব বা পরমাণুর যে এক্সাক্ট ভর, সেটা তো ডিজিট অনেক ছোট, এজন্য আমরা এবার আপেক্ষিক পারমাণবিক ভর এভাবে লিখতেছি জিনিসটাকে, আপেক্ষিক পারমাণবিক ভর। ওকে, অথবা এটাকে শুধু পারমাণবিক ভর বলা যায়, শুধু পারমাণবিক ভরও বলে, শুধু বা পারমাণবিক ভর, যাই বলি না কেন, এই জিনিসটা কি হবে, উপরে থাকবে প্রকৃত ভর, তাহলে উপরে উপরে হচ্ছে পরমাণুর একটি পরমাণুর বা মৌলের, ওই একটি মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর লিখলাম, পরমাণুর প্রকৃত ভর। যে মৌলের আমরা আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে যাচ্ছি, সেই মৌলের একটা পরমাণুর প্রকৃত ভর থাকবে উপরে, আর নিচে একটা রেফারেন্স নিতে হবে। তো আগে রেফারেন্স হিসেবে আমি আগে যেটা সেটা লিখতেছি, আগে ছিল একটা হাইড্রোজেন পরমাণুর তুলনায় সে কত গুণ ভারী সেটা বের করা হতো, মানে একটি এইচ পরমাণুর ভর, এটা পুরাতন সংজ্ঞা ছিল, এইচ পরমাণুর ভর। তাইলে আমরা একটা পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর বা পারমাণবিক, শুধু পারমাণবিক ভর যেটাই বলি না কেন, এটাকে বের করতে হলে আমাদের উপরে রাখতে হবে মৌলের একটা পরমাণুর ভর, মৌলের একটা পরমাণুর প্রকৃত ভর, আর নিচে থাকবে একটা রেফারেন্সের ভর, সেই রেফারেন্সটা নিচ্ছি হাইড্রোজেন পরমাণুর ভর। তো এখন ব্যাপার হচ্ছে, তার মানে হাইড্রোজেন পরমাণুকে একক ধরে নেওয়া হয়েছে, মানে হাইড্রোজেন পরমাণুর, আমরা দেখছিলাম যে রেফারেন্সের সাপেক্ষে রেফারেন্সের ভর সবসময় এক হয়, তাই না, মনে আছে সবার? যেমন প্রোটনকে হয়তো, তাইলে এইখানে হাইড্রোজেনকেই যেহেতু রেফারেন্স ধরে নিছি, হাইড্রোজেন পরমাণুর আপেক্ষিক ভর হবে এক। হাইড্রোজেন পরমাণুটার অ্যাকচুয়াল ভরটা আমি একটু লিখতেছি। হাইড্রোজেন পরমাণুর অ্যাকচুয়াল ভর হচ্ছে ওই প্রোটনের ভরের সমান আর কি, সেটা হচ্ছে 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এটা হচ্ছে একটা হাইড্রোজেন পরমাণুর অ্যাকচুয়াল ভর, এটা ছিল। তো আমরা যদি উপরে হাইড্রোজেন পরমাণুর প্রকৃত ভর বসাই আর নিচে হাইড্রোজেন পরমাণুর এটা দিয়ে ভাগ দিই, তার মানে হাইড্রোজেনের আপেক্ষিক ভরটা আসবে এক। আচ্ছা, একটা কার্বন পরমাণুর যে ভর, মানে আমরা কি করছিলাম, ওই যে ডাস্টার আর মার্কার দিয়ে উদাহরণ দিছিলাম। একটা কার্বন পরমাণুর ভর যদি আমি এখানে বসাই, কার্বন পরমাণুর প্রকৃত ভর, আর নিচে যদি হাইড্রোজেন পরমাণুর ভরটা রাখি, তাহলে সেটা আসে হচ্ছে 12, সেটা এই সংখ্যাটা আসবে 12। আচ্ছা, আমি একটু কার্বন পরমাণুর এক্সাক্ট ভরটা আগে একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে এরকম, 12 ইন্টু কার্বন পরমাণুর এক্সাক্ট ভরটা এরকম 1.99 ইন্টু 10⁻⁻23 গ্রাম। এটা হচ্ছে কার্বনের একটা পরমাণুর ভর, আর এটা হচ্ছে একটা হাইড্রোজেনের এক্সাক্ট ভর। তাহলে এর তুলনায় এটা 12 গুণ ভারী, মানে হাইড্রোজেনের তুলনায় কার্বন 12 গুণ ভারী। তার মানে একটা পাল্লায় যদি আমরা একটা হাইড্রোজেন পরমাণুকে রাখি, একটা কার্বন পরমাণুকে রাখি, অন্য পাল্লায় আমাদের 12টা হাইড্রোজেন পরমাণু দিলে একটা কার্বন পরমাণুর সমান হবে। আচ্ছা, এখন ব্যাপার হইলো, এটা আগে এই হাইড্রোজেন পরমাণুর ভরকে রেফারেন্স ধরা হয়েছিল, এখন কথা হচ্ছে হাইড্রোজেন তো গ্যাস।
তো হাইড্রোজেন গ্যাসকে আমরা যদি এই যে চিন্তা করা ব্যাপারটা, যে এক পাল্লায় কার্বন পরমাণু রাখা, অন্য পাল্লায় হাইড্রোজেন পরমাণু রাখা, এটা কিন্তু একটু টাফ হয়ে যাচ্ছে, এই জন্য যে হাইড্রোজেন পরমাণু গ্যাসকে আমি পাল্লার মধ্যে রাখতে পারতেছি না বা ব্যালেন্সে রাখতে পারতেছি না, ব্যাপারটা এরকম। ওয়ালাইকুম আসসালাম। এই জন্য এই হাইড্রোজেন পরমাণুর ভরটাকে চেঞ্জ করা দরকার পড়লো, এমন একটা জিনিস দিয়ে দিতে চাচ্ছি যেটাকে আমরা পাল্লায় ব্যালেন্স কল্পনা করতে পারি। ওকে, সলিড কোনো একটা কঠিন পদার্থ দিতে চাচ্ছি, এই জন্য কি করা হলো, এই হাইড্রোজেন পরমাণুকে রেফারেন্স না ধরে কার্বন পরমাণুকে রেফারেন্স ধরা হচ্ছে। কার্বন পরমাণুকে রেফারেন্স ধরা হচ্ছে। এখন কথা হচ্ছে কার্বন পরমাণুকে রেফারেন্স নিব, কিন্তু এই সংজ্ঞাটাকে ঠিক রাখবো। আই মিন একটা হাইড্রোজেন পরমাণু একটা কার্বন পরমাণুর তুলনায় 12 গুণ হালকা, আই মিন একটা কার্বন পরমাণু হাইড্রোজেনের তুলনায় 12 গুণ ভারী। তাইলে আমি যদি এখন এই হাইড্রোজেন পরমাণুটাকে সরায় ওই জায়গায় আমি হাইড্রোজেন পরমাণুর সমান পরিমাণ কার্বনের অংশ রাখতে চাই, তাহলে কার্বনের একটা পরমাণুকে কয় টুকরা করা লাগবে? কার্বনের একটা পরমাণুকে 12 টুকরা করা লাগবে, কারণ হাইড্রোজেনের তুলনায় এই কার্বনের তুলনায় হাইড্রোজেন 12 গুণ হালকা, বা 12টা হাইড্রোজেন পরমাণু মিলে একটা কার্বন পরমাণু সমান হয়। তাহলে আমি যদি কার্বন পরমাণুটাকে 12টা টুকরা করে তার একটা অংশ নেই, সেই অংশটার ভর এই হাইড্রোজেন পরমাণুর ভরের সমান হবে। তো আমরা সেটাকে এখন এভাবে লিখতেছি। এখন কথা আছে যে কার্বনের তো আবার দুইটা আইসোটোপ আছে, একটা হচ্ছে দেখলাম যে 12 মানে হাইড্রোজেনের তুলনায় 12 গুণ ভারী, আর একটা হচ্ছে হাইড্রোজেনের তুলনায় 14 গুণ ভারী। তো আমরা কোনটা নিচ্ছি? 12 গুণ ভারী যেটা, সেইটা নিচ্ছি। তো এই নিচের কথাটাকে চেঞ্জ করে ফেলতেছি এভাবে, নিচের কথাটাকে এবার আমি এভাবে চেঞ্জ করে ফেলতেছি, উপরে মৌলের একটি পরমাণুর ভর ওটা ঠিক থাকবে, একটি পরমাণুর ভর। নিচে এবার আমরা হাইড্রোজেনকে নিচ্ছি না, হাইড্রোজেনের জায়গায় কার্বনকে নিব, কিন্তু কার্বনের পুরাটা নিব না, কার্বনের 12 ভাগের 1 ভাগ নিব। তো ওই কার্বনটা কিরকম ছিল? কার্বন 12 আইসোটোপ ছিল। এই যে কার্বন 12 আইসোটোপের আইসোটোপের কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর 1/12 অংশ নিচ্ছি, মানে 12 ভাগ করে 1 ভাগ নিচ্ছি, 1/12 অংশের ভর। দেখ সবাই এটা বুঝছিস কিনা? জিনিয়া বুঝছিস? জিনিয়া বুঝছিস? এই জিনিয়া বুঝছিস কিনা? ওকে, তারপরে ওর নাম জানি কি, সাদিয়া আঞ্জুম বুঝছিস? অর্থি বুঝছিস? আচ্ছা, আর এনায়েত বুঝছিস না? ওকে, তাইলে আমরা এই পর্যন্ত যেহেতু বুঝে গেছি, এখন এই যে এটা তো হাইড্রোজেন পরমাণুর বদলেই দিছিলাম, তার মানে এইটার মানটা কত হবে? তো এইটার মানটা এরকম আসবে, এই কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর, এটার মানটা ওই যে ওইটার সমানই, সেটা হচ্ছে 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এবং এইটাকে আমরা এই সংখ্যাটাকে বা এই পরিমাণটাকে আমরা এভাবে বারবার লেখা একটা ঝামেলা না? এই পুরা জিনিসটা কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর, বা এই যে এই জিনিসটা বারবার যেহেতু আসবে, তো এইটাকে আমরা একটা ছোট্ট ওয়েতে প্রকাশ করতেছি। এইটুক অংশকে আমরা বলবো এ এম ইউ। এ এম ইউ ফুল মিনিং হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট বা পারমাণবিক ভর একক। এটার ফুল মিনিং হচ্ছে অ্যাটমিক ম্যাস ইউনিট। তো আমরা এই এএমইউ দিয়ে এইটাকে বুঝবো। তার মানে আমরা এখন থেকে সূত্রটাকে এভাবে লিখবো যে পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়ালস টু মৌলের একটি পারমাণবিক ভর একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই 1 এএমইউ। এই জিনিসটাকে আমরা 1 এএমইউ বলে লিখতে পারি। ওকে, আচ্ছা, এইটুক সবাই বুঝছিস কিনা? ওয়েট,
আচ্ছা, তাহলে আজকে কি এই পর্যন্ত রাখবো? আচ্ছা আচ্ছা এই পর্যন্ত থাকুক, আমরা পরের দিন এগুলার ম্যাথ করব। এই যে এটা শিখলাম, এইটার ম্যাথ করব, আরো আমরা ওই যে আইসোটোপের গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় এইসব নিয়ে আমরা পড়াশোনা করব। আশা করি পরের ক্লাসে আমাদের এই চ্যাপ্টারটা শেষ করতে পারবো আমরা। ওকে, তাহলে থাকলো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। টাটা, বাই বাই, ভালো থাকিস। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।